শিক্ষার্থী, তোমরা যারা 2021 সনের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অ্যাসাইনমেন্টটি, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি, এই অ্যাসাইনমেন্টটি আমি তোমাদেরকে এখান থেকে যে তোমাদের যেটা দেওয়া হয়েছে তোমাদের আমি সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি এই অ্যাকাউন্টিং এর অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য আমি করে রেখেছি। আমি এই অ্যাসাইনমেন্টটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের কিভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করতে হবে এবং কি বলা হয়েছে এখানে, কোন প্রসেস অনুযায়ী তোমরা সঠিকভাবে এই অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অ্যাসাইনমেন্টটা করার জন্য তোমাদের যে মেইন বই থেকে তোমরা সাহায্য নিয়ে কিছু করতে পারো, তবে আমি অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিয়েছি। তোমরা এই জায়গা থেকেও অ্যাসাইনমেন্টটা ভালোভাবে বুঝে তোমরা তুলে ফেলতে পারবা। তো যাই হোক, এই পর্যায়ে আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের যে অ্যাসাইনমেন্টটা বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টের ভিতরে কি বলা হয়েছে এবং এন্ট্রিগুলো ধরে আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে। এরপরে আমি তোমাদের জন্য যে সমাধানটা করে রেখেছি, এই সমাধানটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো দেখো, এখানে যেটা বলা হয়েছে, সাদাফ এন্টারপ্রাইজ মালিকের নিকট হতে 2020 সনের জুন মাসের জনাব সাদাফের নিকট হতে নিম্নোক্ত ঘটনাগুলো জানা যায়। এই যে ঘটনাগুলো জানা যায়, এই জায়গা থেকে তোমাদের যে জিনিসগুলো আছে, যে লেনদেনগুলো এখানে রয়েছে, এই লেনদেনগুলোর উপর থেকে তোমাদের যা প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে এই জায়গায় যে তোমাদের একটা গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইনের মধ্যে প্রথমত তোমাদের এখানে বলছে নির্দেশনার ভিতরে আছে সহায়ক তথ্য ভালোভাবে পরে নিতে হবে, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে, ঘটনা হতে লেনদেনের চিহ্নিত করতে হবে, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে। আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আলোকে তোমাদের মোট কি কাজ করতে হবে। দেখো, এই যে এখানে তোমাদেরকে এই কথাগুলো বলা হয়েছে, যেখানে হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এই যে লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য, তোমরা যদি মানে 4-এর মধ্যে 4 পেতে চাও, তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, লেনদেনের 6টি বৈশিষ্ট্য বর্ণনা সহ লিখতে হবে। তোমাদের 6টি বৈশিষ্ট্য লিখতে হবে এবং বর্ণনা দিতে হবে। এটা কিভাবে করবে আমি তোমাদেরকে সমাধান থেকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, দ্বিতীয়ত তোমাদের এখানে বলা হয়েছে খ নাম্বারে সকল ঘটনা লেনদেন তা কারণ সহ ব্যাখ্যা। এটা কিভাবে করবে এবং এটা বলা হয়েছে 4টি লেনদেনের কারণ সহ ব্যাখ্যা করতে হবে। এটা আমি তোমাদেরকে করে দিয়েছি এবং আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, এই কাজটা কিন্তু অনেকেই দেখা গেছে ভুল করছে। ঠিক আছে, এটা অনেকেই ভুল করছে, কারণ এটা যে সমাধান যেটা ভাবে করেছে, অনেক ইউটিউবাররা যেভাবে করেছে, এটা আসলে সঠিক না। আমি যে দেখেছি তোমাদের, এটা আমি সঠিক সেটা আমি করে দিয়েছি। আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে 4টি লেনদেনের প্রভাব প্রদর্শন করতে পারবে, অর্থাৎ 4টি লেনদেনে তোমাদের করতে হবে। আসলে তোমাদের যেগুলো দেওয়া হয়েছে, এখান থেকে 4টেই করা সম্ভব বা 4টি করাই যায়। আচ্ছা, এরপরে তোমাদেরকে বলা হয়েছে যে জুন 20 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুতকরণ। তোমাদের চুনবে একটা তারিখটা ফিক্সড করে দেওয়া আছে, যদিও এখানে যেগুলো দেওয়া হয়েছে, এন্ট্রিগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে শুধু জুনটা দিয়েই তোমাদের চালান প্রস্তুত করা যায়। কেন, এটা আমি তোমাদেরকে করার সময় বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে সঠিকভাবে চালান প্রস্তুত করে সকল তথ্য অন্তর্ভুক্ত করতে পারবে। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন এখানে যে এন্ট্রিগুলো রয়েছে, এই এন্ট্রিগুলো সম্পর্কে যে তথ্যগুলো আছে, দেখো এখানে বলা আছে মালিক নগদ এত টাকা ও এত টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করছে। প্রিয় শিক্ষার্থী, এটা একটা লেনদেন এবং এই যে এখানে যে কথা বলা হয়েছে, এই সকল তুলার ক্ষেত্রে কি সমাধান কিভাবে করতে হবে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে তোমরা এটা জেনে নাও যে এটা একটা লেনদেন এবং এটা আমাদের সব জায়গায় আমাদের কাজ করতে হবে। আচ্ছা, ভাড়া পরিশোধ, তাহলে ভাড়া পরিশোধ এটাও আমাদের একটা লেনদেন। মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজের ব্যবহারের জন্য এত টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনলো। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু কোনো লেনদেন নয়। আচ্ছা, এরপরে কেন লেনদেন না আমি তোমাদের সমাধানে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। আবার আবিদ এন্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয়, এটা একটা লেনদেন। আমি তোমাদের এখান থেকে সহজে একটু টাস্ক দিচ্ছি, পরে আমি সমাধানে গিয়ে আবার বুঝাচ্ছি। পাওনাদারকে পরিশোধ এত টাকা, এটা একটা লেনদেন। এত টাকা পণ্য বিক্রয় চুক্তি সম্পাদন হলো, এটা কোনো লেনদেন নয়। এত টাকার বেতন নিয়ে ম্যানেজারে নিয়োগ করা হলো, এটাও কোনো লেনদেন নয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন এখান থেকে যে ব্যাপারটা আমাদের কাজ করতে হবে, ক নাম্বারে যে কথাটা আমাদের বলেছে, সেখানে বলা হয়েছে যে লেনদেনের 6টি বৈশিষ্ট্য বর্ণনা সহ লিখতে হবে। আচ্ছা, এখন এটা তোমরা কিভাবে এটা সমাধান করবে, আমি এখন সমাধানে তোমাদের চলে আসছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তোমাদের প্রথমত যেহেতু আমাদের এইটা একটা লেনদেনের চ্যাপ্টার এবং এখান থেকে আমি তোমাদের উপাধি লিখে দিয়েছি। দেখো যে এসএসসি পরীক্ষা 2021 সন অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ, এটা হলো তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো হিসাব বিজ্ঞান, এটা হলো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের। আচ্ছা, এখন দেখো এই যে লেনদেনের দ্বিতীয় অধ্যায় থেকে, এই দ্বিতীয় অধ্যায় লেনদেন, তাহলে তোমাদেরকে প্রথমে উচিত হবে যে তোমাদের লেনদেন সম্পর্কে কিছু কথা তোমাদের একটু লিখে দেওয়া, এবং এটা ভালো হবে। আমি তোমাদেরকে এটা সুন্দরভাবে লিখে দিয়েছি। এখানে কি লিখেছি দেখো, লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান।
সাধারণভাবে লেনদেন বলতে আমরা বুঝে থাকি নগদ টাকা আদান প্রদান বা দেওয়া নেওয়া, এটা হলো সাধারণভাবে গিভ অ্যান্ড টেক। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় তা নয়। হিসাব বিজ্ঞানের ভাষায় কিন্তু আসলে লেনদেন বলতে শুধু দেওয়া নেওয়া নয়। হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন হলো সেই ঘটনা বা আদান প্রদান যা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে, অর্থাৎ অর্থাৎ আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা। আচ্ছা, যা হোক প্রিয় শিক্ষার্থী, দেখো এরপর বলা হয়েছে যে ইভেন্ট বা সার্ভিস, ইভেন্ট মানে ঘটনা বা সার্ভিস মানে সেবা, সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরো একটা কথা বলা যায়, সেটা হলো যে কোনো ঘটনার মাধ্যমে যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয় শুধু তাকেই মাত্র লেনদেন বলে। আচ্ছা, যা হোক, এখন দেখো এখানে তোমাদের ক নাম্বারে বলা হয়েছিল যে লেনদেনের বৈশিষ্ট্য থেকে 6টি তোমাদের লিখতে এবং সেখানে এটা পর কারণ লিখতে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি কিন্তু এখানে এই যে আমি যেগুলো লিখেছি এটা কিন্তু অলরেডি তোমাদের বইয়ে আছে, তোমরা বইতে খুঁজলে একটু পেয়ে যাবা। তো ওইখানে তোমাদের বলা হয়েছে 6টি লিখে ব্যাখ্যা দিতে। আমি তোমাদের এখানে 7টি লিখে রেখেছি এবং তোমাদের বইতেও 7টা বা 8টা তোমাদের বইতেও আছে। এবং এই যেগুলো এখানে লেখা হয়েছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা প্রথমে হেডলাইনে এটা লিখবা, লেখা পরে দেখো এখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তোমরা এটাকে একটু হেডলাইন লিখে তোমরা একটা বা দুইটা লাইন এখানে লিখে দেবা। কিভাবে লিখবা? যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, এই কথাটা তোমরা লিখবা এভাবে যে প্রতিটি লেনদেনে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ এখানে অর্থের একটা ফিগার থাকতে হবে, যেমন 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা। আচ্ছা, এটা হয়ে গেল তোমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয়ত তোমরা আবার লিখলে কি আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে, আবার এটাকে উপরে লিখে এরপর লিখবা যে প্রতিটি লেনদেনের আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে। এই আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে অর্থ হয় প্রতিষ্ঠানে কমতে হবে অথবা বাড়তে হবে। এরকম একটা দুইটা লাইন তোমরা লিখবে, ঠিক আছে? এরকম ভাবে যেই এন্ট্রিগুলো এখানে মানে যেই ইগুলো আছে, এখানে দফাগুলো আছে বৈশিষ্ট্য, প্রতিটা বৈশিষ্ট্য আন্ডারে তোমরা একটা দুইটা লাইন তোমরা লিখে দেবে। এখানে 7টা দেওয়া আছে তোমাদের, মানে ইতে বলা হয়েছে, প্রশ্নপত্রে বলা হয়েছে 6টা সম্পর্কে ব্যাখ্যা লিখতে, তোমরা 6টা সম্পর্কে লিখবা। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে তোমরা দেখো যে ক নাম্বারে তোমাদের এটা হলো ক নাম্বার চলে গেল। আমি যে কথাটা তোমাদের বললাম এটা হলো তোমাদের ক নাম্বারের আনসার তোমাদের এভাবে হয়ে যাবে। আর যদি তোমরা কেউ এভাবে লিখতে অভ্যস্ত না হও, তোমরা শুধু আমি এখানে যতটুকু যেভাবে লিখেছি তোমরা এইভাবেও যদি লিখে দাও তাতেও তোমাদের আনসার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের আসো খ নাম্বারে তোমাদের বলা হয়েছে কি যে লেনদেনের কোনটি লেনদেন নয় কারণ সহ ব্যাখ্যা করতে। যেমন এই যে তোমাদের খ নাম্বারে বলেছে সকল ঘটনা লেনদেন তার কারণ সহ ব্যাখ্যা। এখানে বলছে 4টি লেনদেনের কারণ সহ ব্যাখ্যা করতে পারলে, অর্থাৎ চারটিকে তোমরা কারণ সহ ব্যাখ্যা করলেই হবে, কিন্তু এখানে আসলে রয়েছেই আমাদের 4টি লেনদেন। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথম যেটা ছিল যে সাদাফ নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, সেই ক্ষেত্রে তোমরা এখানে এটা কি আমাদের কি হবে, লেনদেন হবে। কারণ নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে তোমরা এখানে ব্যাখ্যাটা কিভাবে লিখবা যে সাদাফ নগদ অর্থ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করায় ব্যবসার সম্পত্তি এ বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, এ বৃদ্ধি কিভাবে পেলো? অনেকেও নগদ অর্থ এটাকেও সম্পদ বলা হয় এবং আসবাবপত্র এটাকেও সম্পদ বলা হয়। তাহলে যেহেতু এটা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি হবে। এবং এখানে ক্ষেত্রে আবার মালিকানা সত্ত্ব হলো কি মূলধনও তার বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে লিখতে হবে অপরদিকে মালিকানা সত্ত্ব ও বৃদ্ধি পেয়েছে যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে এবং হিসাব সমীকরণকে প্রভাবিত করেছে, কাজেই এটি একটি লেনদেন। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের 1 নম্বরের কাজটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তারপরে তোমাদের পরবর্তী যে এন্ট্রিটা তোমাদের এখানে ছিল, এই পরবর্তী এন্ট্রিটা তোমাদের ছিল হলো 9 নম্বরে ভাড়া পরিশোধ করা হলো। ভাড়া পরিশোধ যদি করা হয় প্রিয় শিক্ষার্থী, এটাও আমাদের একটা লেনদেন। সেই ক্ষেত্রে তোমাদের এটার ব্যাখ্যাটা কি লিখতে হবে যে ভাড়া পরিশোধ করায় খরচ বাবদ ও বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে অথবা ওই হ্রাস পেয়েছে। তোমাদের এইটা আসলে না লিখতেও হবে, এটাকে আমি তোমাদের লিখেছিলাম তোমাদের একটু বেশি বোঝানোর জন্য, তো এটা কেটে দিলাম, কোনো প্রবলেম নেই। তোমাদের লিখতে হবে যে ওই হ্রাস পেয়েছে, মানে খরচ যদি আমরা করে থাকি তাহলে ওই হ্রাস পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে যায়। এবং নগদ অর্থ বাবদ আমাদের কি এ হ্রাস পেয়েছে, তাই এটি একটি লেনদেন। আচ্ছা দেখো, আমরা যখন ভাড়া পরিশোধ করলাম তখন আমাদের কি হলো, মূলধন আমাদের কমে গেছে, অপরদিকে আমাদের নগদ টাকা কমে গেছে। নগদ টাকা কি বলা হয়, এ মানে সম্পদ, তাহলে এও হ্রাস পেয়েছে, তাই এটি একটি লেনদেন। এরপরে তোমাদের যে এন্টিটি রয়েছে প্রিয় শিক্ষার্থী, তারপরে তোমাদের আছে 13 নম্বর বলছে মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজ ব্যবহারের জন্য এত টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনছে। তো
মালিক যদি তার ব্যক্তিগত সম্পদ বিক্রি করে এবং এইটা দিয়ে ব্যবহারের জন্য তার নিজের ব্যবহারের জন্য একটা ল্যাপটপ ক্রয় করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা লেনদেন হবে না। কারণ কি, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, আর ব্যক্তিগত ব্যাপার এটা ব্যবসার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের যে এই ঘটনাটি সম্পূর্ণ মালিকের ব্যক্তিগত, এতে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটি কোনো লেনদেন নয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে তোমরা যদি চাও যে তোমরা এটাকে সম্পূর্ণ স্কিপ করে দেবা, তাতেও কোনো সমস্যা নেই। তো নেক্সট তোমাদের এন্ট্রি কি রয়েছে দেখো, তোমাদের নেক্সট এন্ট্রি রয়েছে যে রাজীব অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে পণ্য ক্রয় এত টাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা একটা লেনদেন। রাজীবের কাছ থেকে যদি ধারে পণ্য ক্রয় করে তাহলে আমাদের এটা লেনদেন হয়। কেন? কারণ ধারে পণ্য ক্রয় করতে পারে, কিন্তু প্রতিষ্ঠানে পণ্য তো এসেছে, যেহেতু পণ্য এসেছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। কিভাবে? যে প্রতিষ্ঠানের ভিতরে কিছু পণ্য এসেছে, আগে ধরে নাও পণ্য ছিল 5,000 টাকার, এখন আবার পণ্য আসছে আরো 2,000 টাকা, তাহলে 7,000 টাকা পণ্য হয়ে গেছে, তাহলে প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়ে গেছে না মালে, এই জন্য এটা লেনদেন হবে হিসাব বিজ্ঞানের ভাষায়। তাহলে এখানে বলা হয়েছে ধারে পণ্য ক্রয় করায় পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে তোমার খরচ বাবদ ও ই হ্রাস পেয়েছে, যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে, তাই এটি একটি লেনদেন। এভাবে তোমাদের এটার ব্যাখ্যাটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লেনদেন এন্ট্রিটা আমাদের রয়েছে পাওনাদারকে পরিশোধ করা হলো এত টাকা। হ্যাঁ, পাওনাদারকে যদি পরিশোধ করা হয় তাহলে এটা আমাদের জন্য একটা লেনদেন হয়ে যাবে। তো পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করবো, পাওনাদারকে টাকা যখন পরিশোধ করবো, তখন আমাদের পাওনাদার কমে যাবে। পাওনাদার যদি কমে যায় তাহলে আমাদেরকে এখানে একটা ব্যাখ্যা লিখে দিতে হবে লেনদেন, এবং ব্যাখ্যা লিখে দিতে হবে পাওনাদারকে পরিশোধ করায় এল হ্রাস পেয়েছে, অপরদিকে নগদ অর্থ এ ও হ্রাস পেয়েছে, যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটিয়েছে, তাই এটি একটি লেনদেন। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে তোমাদের যেই দুইটা এন্ট্রি রয়েছে, এই দুইটা এন্ট্রি একটাও এন্ট্রিও তোমাদের লেনদেন নয়। কারণ এখানে বলা হয়েছে এত টাকা পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলো, আবার এখানে বলা হয়েছে এত টাকা ম্যানেজারের নিয়োগ দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই দুইটাই এন্ট্রি দ্বারা আমাদের ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটি কোনো দুইটাই আমাদের লেনদেন নয়, এবং সেই ক্ষেত্রে তোমরা লিখে দেবে লেনদেন নয়, এবং এই ব্যাপারে তোমরা একটু ব্যাখ্যা দিয়ে দিবে। আমি তোমাদের ব্যাখ্যাটা এখানে লিখে দিয়েছি। তো যাই হোক, এর মাধ্যমে আমাদের কি হলো, আমাদের খ নাম্বারের আনসারটা হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা চলে যাব গ নাম্বারের দিকে। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে নেই যে গ নাম্বারে যেই আনসারটা তোমাদের দিতে বলেছে, এইটা কিন্তু অনেক ইউটিউবার বা অনেক স্টুডেন্ট এটাকে ভুল করেছে। আমি এটাকে দেখেছি, অনেক স্টুডেন্টই আমাকে বিষয়টি অবগত করিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে এটার সঠিক সমাধানটা কি হবে আমি তোমাদেরকে একটু এখান থেকে আগে বলি, তারপর তোমাদের সমাধান মানে মেইন অঙ্ক এটার সমাধানটা দেখাচ্ছি। তো এখানে যে কথাটা বলা হয়েছে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানেই বিষয়টা যে এখানে বলা হয়েছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এখন হিসাব সমীকরণে যখন লেনদেনের প্রভাব আমাদের ব্যাখ্যা দিতে বলবে, তখন কিন্তু আমাদের কাজটা করতে হয় এরকম যে এ বৃদ্ধি, ই বৃদ্ধি, এল বৃদ্ধি, এরকম ভাবে। আর যদি এটাকে তোমার বলা হয় যে টেবুলার ছকের মাধ্যমে করো, অথবা তোমার বক্সের মাধ্যমে করো, এরকম ভাবে বা বিশ্লেষণ করো, এরকম ভাবে কোনো ব্যাখ্যা চাওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সেই ক্ষেত্রে একটা বক্স করে কাজ করতে হবে। তো এখন এই যে ভাবে তোমাদেরকে প্রশ্নটা বলা হয়েছে, এইভাবে যদি প্রশ্ন করা হয়, সেই ক্ষেত্রে যে সমাধানটা হবে প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে তোমাদের কাজটা করতে হবে এভাবে: হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বা হিসাব সমীকরণের প্রভাব। এখন দেখো, হিসাব সমীকরণে যদি প্রভাব বলা হয়, সেই ক্ষেত্রে তোমরা কাজটা এভাবে করবা। আর আমি এটার ডুপ্লিকেট আর একটা সিস্টেমও তোমাদেরকে করে দিয়েছি, যাতে অনেক স্টুডেন্টই যাতে ভুল না বুঝো। যেমন দেখো, এইভাবে ওইটা সমাধান করা যায়, কিন্তু যদি প্রশ্নপত্রটা এভাবে থাকতো, তোমরা একটু লক্ষ্য করো আমি এখানে কি কি প্রশ্ন থাকলে তোমাদের এভাবে প্রস্তুত করতে হবে, এই ব্যাপারেও কিন্তু আমি তোমাদের প্রশ্ন এখানে আইডিয়া দিয়ে দিয়েছি। এবং সেই ক্ষেত্রে প্রশ্নটা হবে টেবুলার বিশ্লেষণের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, হিসাব সমীকরণের টেবুলার বিবরণীতে প্রমাণ করো সামেশন এ ইকুয়াল এল প্লাস ও ই, অথবা এ ইকুয়াল এল প্লাস পি, প্রোপ্রাইটারশিপ বা লেনদেনগুলোর টেবুলার সামারি তৈরি করো, প্রমাণ করো যে সম্পদ ও দায় সমান, প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ এখানে হলো এল হলো লাইবিলিটিস, সিতে হলো ক্যাপিটাল, আগে হলো রেভিনিউ, ইতে হলো এক্সপেন্স, ডিতে হলো ড্রয়িং বা উইথড্রল।
তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন ব্যাপার হলো যদি প্রশ্নটা এইভাবে থাকতো তাহলে তোমাদের এই কাজটা করতে হতো বাধ্যতামূলক। আর যেহেতু প্রশ্নটা এইভাবে না, প্রশ্নটা হলো তোমাদেরকে বলা হয়েছে যে হিসাব সমীকরণের প্রভাব, সেই ক্ষেত্রে তোমাদের সমাধান কিন্তু করতে হবে এখানে এভাবে। তো যাই হোক, তোমরা সমাধান যেভাবেই করো না কেন মূল বিষয়টা কিন্তু একই গিয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে দুটি সমাধান এখানে দেখিয়ে দিয়েছি এবং তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে এখানে যে সমাধানটা বলা হয়েছে, এখানে যে জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিস অনুযায়ী যদি তোমরা করো, মানে সেইটা অনুযায়ী যদি তোমরা ইকুয়েট করতে চাও, তাহলে তোমাদেরকে সমাধান করতে হবে এটা। ঠিক আছে? আর যদি তোমরা মনে করো যে না আমাদের অনেক ছাড় করে দিয়েছে বা এভাবেই বলছে এভাবেই করতে হবে, সেই ক্ষেত্রেও আমি তোমাদেরকে কিন্তু নিচে করে দিয়েছি, সেই ক্ষেত্রে সমাধানটা হবে এইটা। তবে এইটা সমাধান না করাই ভালো, এরকম প্রশ্নপত্রের ক্ষেত্রে এই সমাধানটা হবে। আর এটা হবে যদি স্পষ্টভাবে টেবুলার কলাম এই কথাটা উল্লেখ থাকে বা বক্স ছক এরকম কোনো কথা উল্লেখ থাকে, অথবা এরকম ভেঙে ভেঙে কথাগুলো বলে, তাহলে তোমাদেরকে এইভাবে সমাধান করতে হবে। এখন এই যে যেটা করা হয়েছে এইটা আসলে কি করা হয়েছে এই সম্পর্কে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি। তো দেখো, এখানে প্রথম তোমাদের বলা হয়েছিল যে নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করে। তাহলে নগদ টাকা যদি আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করে, নগদ টাকা ব্যবসায় আসলে কি সম্পদ বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এখানে লিখতে হবে এ বৃদ্ধি। আবার আসবাবপত্র আসছে, তাহলে এটা হলো এ বৃদ্ধি মানে সম্পদ। আর এই দুটো বাবদেই প্রতিষ্ঠানের মূলধন হয়েছে, এই জন্য লিখতে হবে তো ওই। ওই মানে হলো ওনার্স ইকুইটি, ইংলিশে বলা হয় ওনার্স ইকুইটি, বাংলায় বলা হয় মালিকানা সত্ত্ব। আর এই ওনার্স ইকুইটি থেকে আসছে ও এবং ই থেকে, মানে ওনার্স থেকে আসছে ও এবং ইকুইটি থেকে আসছে ই, এজন্য বলা হয়েছে ওই মানে ওনার্স ইকুইটি। তো যাই হোক, এটা হলো ক নাম্বার, মানে তোমার 1 নম্বরের সমাধান। আচ্ছা, এরপরে 9 নাম্বার তোমাদের প্রশ্ন ছিল ভাড়া প্রদান করা হয়েছে। ভাড়া প্রদান করা হলে তাহলে তোমাদের কি, মানে একটা প্রথমে তোমাদের একটা জাবেদার মতো করতে হবে কাজটা। যেমন ভাড়া হলো যদি হয়, তাহলে ভাড়া হলো ও ই হ্রাস, অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে গেছে। অর্থাৎ মালিকানা সত্ত্ব, এই যে এখানে যেটা তোমাদেরকে একটু আগে আমি বুঝালাম, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে গেছে মানে কমে গেছে, আর নগদ অর্থও কমে গেছে, এই জন্য এ হ্রাস। আচ্ছা, 13 নম্বর তোমাদের এটা কোনো লেনদেন ছিল না, এই জন্য এটা তোমাদের কিছু লিখতে হবে না, প্রয়োজনে তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তারপরে বলা হয়েছিল যে ধারে পণ্য ক্রয়। 20 নম্বরে তোমাদের ছিল ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় যদি থাকে তাহলে ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট ধরে নাও। আচ্ছা, তাহলে ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব, তাহলে তোমাদেরকে এখানেও হবে ক্রয় যদি হয় তাহলে আমাদের মূলধন হ্রাস পেয়ে যায়, এই জন্য ও ই হ্রাস। আর পাওনাদার যদি তোমার সৃষ্টি হয়, বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছিল, তাহলে এল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এল মানে হলো লাইবিলিটিস মানে পাওনাদার, তাহলে পাওনাদার আমাদের বৃদ্ধি পেয়েছে, এই জন্য লিখতে হবে পাওনাদার। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, পরবর্তী তোমাদের আছিল যে পাওনাদারকে পরিশোধ। যদি পাওনাদারকে পরিশোধ করা হয় তাহলে পাওনাদারকে আমাদের কমে গেছে, পাওনাদার যদি কমে যায় তাহলে এল হ্রাস পেয়ে যায়, অর্থাৎ লাইবিলিটিস বা মালিকানা তোমার দায় হ্রাস পেয়ে যায়, এই জন্য লিখতে হবে এল হ্রাস মানে দায়। আর নগদ টাকা হ্রাস পেয়ে যাবে, নগদ টাকা হ্রাস পেয়ে গেলে এ হ্রাস। তাহলে আমাদের এভাবে হলো আমাদের এইটার সমাধানটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে যে কথাটা আমি তোমাদেরকে বুঝালাম, মূলত টেবুলার বক্স বা টেবুলার কলামে যদি তোমরা পাবো, এই সেম জিনিসটাই তোমাদেরকে জাস্ট এভাবে করতে হবে। যেমন নগদ টাকা এখানে বলা হয়েছিল নগদ এনেছে আসবাবপত্র, তাহলে নগদের কলামে নিব, আসবাবপত্র না আসবাবপত্র কলামে নিব, দুইটাকে যোগ করে আমরা মূলধনে নিয়ে যাব। তো এইখানে সিস্টেমটা হলো আবার এভাবে যে সম্পদের জন্য একটা সাইড থাকবে, দায় ও মালিকানা সত্ত্বের জন্য একটা সাইড থাকবে। আমাদের যে এন্ট্রি দ্বারা সম্পদের সৃষ্টি হবে তার নামে আমাদের সম্পদ পাশে একটা কলাম করে নেব, আবার যে এন্ট্রি দ্বারা দায়ের সৃষ্টি হবে এই জন্য দায়ের পাশে আমরা একটা কলাম করে নেব, এবং আমাদের লাস্টে একটা মন্তব্য নামে একটা কলাম থাকবে। তো যাই হোক শিক্ষার্থী, এখন যেটা বললাম আমি, এইখানে তোমরা দুইটাকে নিয়ে এটাকে যোগফলটা এখানে নামিয়ে দেবা। এরপর তোমাদের ছিল 9 নম্বরে ছিল তোমাদের ভাড়া প্রদান। যদি ভাড়া প্রদান হয় তাহলে আমাদের নগদ টাকা কমে গেছে, আমাদের মূলধন থেকে কমে গেছে, এই জন্য তোমাদেরকে এখানে আবার একটু ব্যাখ্যাও তোমাদের লিখে দিতে হবে। প্রথম যেটা, এটাকে তোমরা লিখে দিতে পারো যে প্রান্তিক ব্যালেন্স। দ্বিতীয়টা তোমাদেরকে ছিল ভাড়া প্রদান, তাহলে ভাড়া প্রদান থাকলে আমাদের এখানে লিখতে হবে ভাড়া খরচ। আচ্ছা যাই হোক শিক্ষার্থী, তারপরে তোমাদের 20 নম্বর এন্ট্রিটা ছিল হলো তোমাদের ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে তোমাদের পাওনাদারের কি হবে, পাওনাদার নতুন করে পাওনাদারের একটা সৃষ্টি হচ্ছে, আর আমাদের মূলধন কমে যাচ্ছে, এই জন্য মূলধন থেকে বাদ দিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী 23 নম্বর এন্ট্রি ছিল তোমাদের পাওনাদারকে পরিশোধ। যদি পাওনাদারকে পরিশোধ করা হয় তাহলে নগদ টাকা কমে গেছে, এবং যে পাওনাদারকে পরিশোধ করা হলে পাওনাদারও কমে গেছে, তাহলে এখানে পাওনাদার আমাদের জিরো হয়ে গেল। এখন দেখো এখানে যে যা করা হয়েছে সেখান থেকে তোমাদের এই যে সম্পদ ছাইটটাকে টোটাল যোগ করতে হবে। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 35,000 আর 5,000 40,000 নামিয়ে ক্লোজ করে দিতে হবে। আর এখানে তো এই ঘর শূন্য, এখানে আছে শুধু 40,000, নামিয়ে ক্লোজ করে দিলাম, তার মানে দুপাশ মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আবার একটা কথা বলে দিই, যদি তোমরা এইভাবে তোমরা কেউ কাজ করো তাহলে তোমাদের মন্তব্যটা কলাম রাখতে হবে, এবং এই মন্তব্যতে কোন কোন এন্ট্রি মন্তব্য দিবা এই কথাটা মনে রাখবা তোমরা।
সেটা হলো যে যেই 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 এন্ট্রি দেওয়া তোমাদের ই হবে, দেখো দেখো এটা এখানে চলে আসছে, এটা অ্যাকচুয়ালি এখানে হবে না, এটা হবে এই কলামে। যেই যেই এন্ট্রি দেওয়া তোমাদের মূলধনের সাথে যোগ বিয়োগের কাজ হবে, যেই যেই এন্ট্রি মূলধনের সাথে যোগ বিয়োগের কাজ হবে তোমাদের মনে রাখতে হবে, ওই এন্ট্রি তোমাদের কি করতে হবে, মন্তব্য দিতে হবে। যেই এন্ট্রির কাজ মূলধনের সাথে হয়নি ওই এন্ট্রি আমাদের মন্তব্য দিতে হবে না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এরই মাধ্যমে এই যে যেটা তোমাদের বুঝিয়ে দিলাম এর মাধ্যমে আমাদের গ নাম্বারের সমাধান হয়ে গেল। এখন আমরা দেখব ঘ নাম্বারের সমাধান। ঘ নাম্বারের সমাধানটা আমাদের খুবই সহজ একটা সমাধান এবং খুব অল্প কাজ করতে হবে আমাদের এখানে। তো গ নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে যে জুন 20 তারিখে লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো যে চালান প্রস্তুত করতে হয় একমাত্র ধারে ক্রয়, মানে বাকিতে ক্রয় বিক্রয় বিষয়গুলো দিয়ে আমাদের যেটা চালান করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন এই জায়গায় যে এন্ট্রি আছে এখানে 20 নাম্বার একটা এন্ট্রি আছে শুধু ধারে ক্রয় বাবদ, আর কোনো এন্ট্রি আমাদের ধারে ক্রয় বাবদ নেই। সো আমাদের 20 নাম্বার এন্ট্রি দিয়েই আমাদের চালান প্রস্তুত করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের দেখো 20 নাম্বার এন্ট্রি দিয়ে আমি চালান কি জিনিস এটা সম্পর্কে তোমরা একটু ব্যাখ্যা উপায়ে লিখে দিলে ভালো হয়। যেমন আমি তোমাদেরকে অলরেডি লিখে দিয়েছি, কারণ 4টা মার্ক তোমাদের পেতে হলে এখানে কাজ তো বেশি নাই, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু বিস্তারিত একটু লিখে দিলে ভালো হয়, তোমার মার্কটা নিশ্চিত করে পাবা। তো এখানে বলা হয়েছে চালান কি, চালান পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল, অর্থাৎ একটা দলিল থাকে। দলিল মানে কি, এটা একটা লিখিত জাস্ট ডকুমেন্ট। এটি বিক্রেতা কর্তৃক প্রস্তুত করে ক্রেতাকে পাঠানো হয়। এতে পণ্যের মূল্য, পণ্যের মূল মূল্য, এখানে বলা হয়েছে কিন্তু মূল মূল্য ভেবো না তোমরা কেউ, বা মূল মূল্য অর্থাৎ মেইন মূল্যটা থেকে ক্যাডবারি বাগটা বাদ দিয়ে ও অন্যান্য খরচ থাকলে যোগ করে দেখাতে হয়। ক্রেতা বিক্রেতা নামে চালান প্রস্তুত করে থাকে। আচ্ছা, তাহলে দেখো এখন চালান যখন প্রস্তুত করা হবে তখন এখানে আমি ওই কোম্পানির নাম লিখলাম, কোম্পানির নাম লিখে মোটামুটি বিস্তারিত যে কথা এখানে বলা আছে এটা একটু লিখে দিলাম। এরপরে তোমাদের যেহেতু 20 নাম্বারের এন্ট্রি দিয়ে আমাদের চালানটা প্রস্তুত করতে হবে, তোমাদের এখানে চালানের নম্বর দিয়ে দেবো। যেহেতু তোমাদের এখানে চালানের নম্বর আছে নাই, এই জন্য তোমাদের আমি এখানে 00 দিয়ে দিয়েছি, আর এখানে তারিখটা তোমাদের 20 তারিখ, এই জন্য 20 তারিখ দিয়ে দিয়েছি। এরপর ক্রেতার নাম, তোমরা যা ক্রেতার নাম থাকবে সেটা দিয়ে দেবা, ঠিকানা যদি থাকে দিয়ে দেবা। তোমাদের যেহেতু এখানে এটার মধ্যে ঠিকানা ছিল না 20 নাম্বারের জন্য ঠিকানা এখানে লেখা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে এই যে বক্সটা, এই যে মালের বিবরণের ভিতরে কিন্তু তোমাদের এখানে ছিল না, যেমন কত টাকা দেওয়া পরিমাণ কিছু ছিল না, এখানে খুব ইজি ভাবে তোমাদের দিয়েছে। যার কারণে শুধু টাকাটাই তোমরা লিখে দেবা এখানে। আর এখানে যে কথা ওখানে বলা হয়েছে, এখানে কিন্তু এই কথা বলা হয়েছে যে কারবারি বার্তা বা অন্যান্য খরচ টরচ যদি থাকে এগুলোর কাজ আমাদের এটার মধ্যে করতে হয়। যেহেতু তোমাদের এই এন্ট্রির মধ্যে নেই সেহেতু তোমাদের এটা কিছুই করতে হবে না। আর যত টাকা এখানে থাকবে এই টাকাটাকে তোমরা এখানে একটু ক্লোজ করে দেবা। আমি এখানে যদি ক্লোজটা দেখাইনি, একটু ক্লোজ করে নামিয়ে ক্লোজ করে দিয়ে দেবা, আর কথায় টাকাটা লিখে দেবা। এরপরে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এই কথাটা চালানে লেখা থাকে কেন, কারণ ভুল ত্রুটি হতেই পারে, এটা সংশোধনযোগ্য যাতে কেউ কিছু মনে না করে, মানে কোনো পার্টি। আর সেই এবং লাস্টে আমাদের একটা বিক্রেতার স্বাক্ষর থাকে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এই যে আমি তোমাদের সমাধানটা দিলাম, আমি আবার তোমাদেরকে একটু টেনে দিচ্ছি পুরো অ্যাসাইনমেন্টটা, যাতে তোমরা দেখে দেখে এটা প্রয়োজনে লিখে ফেলতে পারো। তো এই অ্যাসাইনমেন্টটা তোমাদের 100% নির্ভুল অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা করে তোমরা সঠিকভাবে জমা দিতে পারলে তোমাদের প্রতিটা অ্যাসাইনমেন্টে তোমরা জানো হয়তো যে তোমাদের 16 করে নাম্বার, অর্থাৎ 4টা থাকবে ক খ গ ঘ, এই প্রতিটায় তোমাদের 4 করে নাম্বার থাকবে, 4 4 16। তো এই অ্যাসাইনমেন্টটা তোমরা সঠিকভাবে যদি সাবমিট করতে পারো তাহলে 16-র মধ্যে 16ই পেয়ে যাবা তোমরা। এতে তোমাদের কোনো প্রকার কোনো সন্দেহ কোনো অবকাশ নেই। তবে তার ভিতরে আমি তোমাদেরকে একটু কথা বলে দিয়েছি যে এখানে আমি যেই কোটেশনগুলো আকারে দিয়েছি এটা সম্পর্কে তোমরা 1 লাইন 2 লাইন একটু লিখে ব্যাখ্যা দিয়ে দেবা। আর মূল যে বিষয়গুলো আমি অলরেডি তোমাদের লিখে দিয়েছি, এখানে তোমাদের আর কোনো মাথাও খাটাতে হবে না। তবে তোমাদের একটু মানে ঘাটাঘাটনি করতে হবে না, তবে তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা। অ্যাসাইনমেন্টগুলো দেওয়া মানে কিন্তু এইটাই যে স্টুডেন্টরা এই বিষয়গুলোকে বুঝে বুঝে করবে। তোমরা যদি আবার মানে তৈরি করা পেয়ে শুধু ছাপিয়ে রেখে দাও আর এগুলো সম্পর্কে কোনো ঘাটাঘাটনি একদমই না করে তোমাদের কোনো মানে জ্ঞান শূন্যভাবে থাকো তোমরা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইগুলোর উপর থেকে যদি প্রশ্নপত্র হয়, ফাইনাল পরীক্ষা যদি আসলেই নেওয়া হয় এবং এইগুলোর উপর থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে আনসার করতে পারবে না। তাই তোমাদেরকে সকলকে আমি অনুরোধ করবো যে তোমরা যাই যা করো না কেন এগুলোকে একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।